ভয়েস। আমরা কিন্তু জানি ভয়েস দুই ধরনের, আর ভয়েস শব্দের অর্থ হলো বাচ্য। এখন যদি বলি বাচ্চটা আসলে কাকে বলে, কথা বলার ভঙ্গিকে হলো বাচ্য বলে। আমরা যে কথা বলি, একজন আরেকজনের সাথে কথা বলি, এই কথা বলার ভঙ্গিটাকে বলা হয় বাচ্য। তো এখন দেখেন এই ভয়েস কিন্তু দুই ধরনের, আমরা জানি অ্যাক্টিভ ভয়েস আর হলো প্যাসিভ ভয়েস। এটা কিন্তু ইংরেজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, অ্যাক্টিভ ভয়েস আর হলো প্যাসিভ ভয়েস। তো এই ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েস কি, আসলে কর্তা যখন অ্যাক্টিভ থাকে, কর্তা যখন কাজ করে তখন ওটাই হলো অ্যাক্টিভ ভয়েস। আর কর্তা যখন কাজ করে না, কর্ম যখন সাবজেক্ট হয়ে বসে তখন ওটার নাম হলো প্যাসিভ ভয়েস। তো এইভাবে আমরা জটিলভাবে বিষয়টা বোঝার চেষ্টা করব না, ঠিকভাবে বোঝার চেষ্টা করব আসলে ভয়েস হয় কার, এটা আমরা জানবো। দেখেন ভয়েস আসলে কার হয়, বিষয়টা হলো ট্রানজিটিভ ভার্বের ভয়েস হয়। ট্রানজিটিভ ভার্ব এর ভয়েস হয়, ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয়। এই কথাটা আমরা লিখতে পারি। স্যার উপরে উপরে দেখা যায় না স্যার, একটু নিচে লাগে, বেশি উপরে গেছে। কই ঠিক আছে তো ভাই, আমার এখানে তো দেখা একদম মাঝখানে লিখছি ভাই। আমি তো আছে স্যার আপনার বড় স্যার এখন দেখতে পাচ্ছি এখানে কথাটা লিখছি ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয়, অন্য কোন ভার্বের কিন্তু প্যাসিভ হয় না। আচ্ছা, এখন এই কথাটার থেকে আমরা ক্লিয়ার জানার চেষ্টা করব যে ট্রানজিটিভ ভার্বটা কি। ট্রানজিটিভ ভার্বটা হলো যে ভার্বটাকে সে যেখানেই বসুক বাক্যে, ট্রানজিটিভ ভার্বটা হলো যে ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আনসার পাওয়া যায়, ওই ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব বলে। তার মানে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব থাকে না। ট্রানজিটিভ ভার্বটা হলো ওই ভার্ব যে ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আনসার পাওয়া যায়। সাপোজ মনে করেন আমি এখানে যদি লিখি আই উইল মেক, আমি তৈরি করব। প্রশ্ন হলো কি তৈরি করব, ধরেন আই উইল মেক আ বাস্কেট, আমি একটি ঝুড়ি তৈরি করব। আপনি লক্ষ্য করেন এই যে তৈরি করা যে ভার্বটা, এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এই ভার্বটাকে যদি আপনি প্রশ্ন করেন আমি তৈরি করব, কি তৈরি করব, একটা বাস্কেট, সুতরাং এখানে মেক ভার্বের ভয়েস হবে। কিন্তু আমি যদি এখানে লিখতাম এইভাবে যে আই উইল গো টু কলেজ, আমি কলেজে যাব, ঠিক আছে। এখন আপনি গো ভার্বটাকে প্রশ্ন করেন আমি যাব, যদি প্রশ্ন করি কাকে যাব, দেখেন অ্যানসার আসে না, কি যাব অ্যানসার আসে না, ঠিক আছে। তার মানে এখন যে আপনি ভার্বটা খেয়াল করতেছেন, এখানে গো যে ভার্বটা, এই গো ভার্বটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, যে কারণে এই ভার্বের ভয়েস হবে না। অর্থাৎ মোট কথা হলো যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আনসার পাওয়া যায় ওই ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর ট্রানজিটিভ ভার্বের ভয়েস হয়। তার মানে ট্রানজিটিভ ভার্বের পরে যে জিনিসটা আমরা পাবো না, কোনো অ্যাডভার্ব বা প্রিপোজিশন, এগুলো কিন্তু আমরা পাবো না ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত। এই জন্যই আমরা যে জিনিসটা এখানে খেয়াল করবো সর্বদাই খুব স্বচ্ছভাবে, সেটা হলো কোন ভার্বের ভয়েস হয়, ট্রানজিটিভ ভার্বের ভয়েস হয়, তাছাড়া অন্য কোনো ভার্বের কিন্তু প্যাসিভ হয় না। সাপোজ আপনি মনে করেন যে এইভাবে লিখলেন আই স্লিপড, অর্থ হলো আমি ঘুমিয়েছিলাম, অন বেড, আমি বিছানার উপর ঘুমিয়েছিলাম। আপনি যদি এখানে প্রশ্ন করেন স্লিপডটাকে, আমি ঘুমিয়েছিলাম, কাকে ঘুমিয়েছিলাম, কি ঘুমিয়েছিলাম, এটার অ্যান্সার আসে না। এবং অ্যান্সার যে আসে না সেটা প্রমাণ করতেছে অন নামক প্রিপোজিশনটা। কারণ অনটা কেন আসছে, আই স্লিপ, আমি ঘুমিয়েছিলাম, কোথায় ঘুমিয়েছিলাম, বিছানার উপরে, এই জন্যই কিন্তু অন আসছে। তার মানে যখনই ভার্বটার পরে কোনো প্রিপোজিশন চলে আসতেছে সঙ্গে সঙ্গে ভার্বটা বোঝা যাইতেছে অনেকটাই ভার্বটা ইনট্রানজিটিভ। মোট কথা ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস হয় না, এটা কিন্তু কোনো ভয়েস হবে না। আই স্লিপড অন বেড, এই বাক্যের কিন্তু কোনো ভয়েস হবে না। কেন ভয়েস হবে না, কারণ এই বাক্যের মধ্যে কোনো ট্রানজিটিভ ভার্ব নাই। মোট কথা ভয়েসটা হয় কার, ট্রানজিটিভ ভার্বের ভয়েস হয়। তো এরকমই আমরা অসংখ্য আমাদের ইনট্রানজিটিভ ভার্ব আছে, যেমন মনে করেন যে
রান শব্দের অর্থ হলো দৌড়ানো, ঠিক আছে। যেমন আই উইল রান, ঠিক আছে, আমি দৌড়াবো। আফটার মানি, ঠিক আছে, আমি দেখলাম আমি টাকার পেছনে দৌড়াবো, সাপোজ এটা আমি লিখলাম। তার মানে এখানে রান শব্দের অর্থ দৌড়ানো বা পেছনে ছোটা। তো আপনি লক্ষ্য করেন কাকে দৌড়াবো, কি দৌড়াবো, এটারও কিন্তু কোনো অ্যান্সার আসে না। তার মানে আমরা বুঝলাম এটাও ইনট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্বের কোনো ভয়েস হয় না। তো আপনি আরো খেয়াল করেন, ধরেন আমরা এইভাবে লিখলাম আই উইল রাইট, আমি লিখবো। আচ্ছা, কি লিখবো? ধরেন আমি লিখলাম এই প্যারাগ্রাফ, আমি একটি প্যারাগ্রাফ লিখবো, আমি একটি অনুচ্ছেদ লিখবো, বা আমি একটি প্যারাগ্রাফ লিখবো। দেখেন এই ভার্বটাকে কিন্তু প্রশ্ন করা যায়, আমি লিখবো, কি লিখবো? একটা প্যারাগ্রাফ। দেখেন এখানে কিন্তু কোনো প্রিপজিশন আসে না। সো এই যে আপনার রাইট যে ভার্বটা, এই রাইট ভার্বটার ভয়েস হবে, আর কারো কিন্তু প্যাসিভ হয় না। প্যাসিভ হয় একটা ভার্বের, কোন ভার্বের? ট্রানজিটিভ ভার্বের। প্যাসিভ হয় শুধুই মাত্র একটা ভার্বের, আর কারো কিন্তু প্যাসিভ হয় না। প্যাসিভ হয় একটা ট্রানজিটিভ ভার্বের, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে। এই বিষয়টা মাথার ভিতরে খুব সুন্দরভাবে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন। নেক্সট আমরা একটু খেয়াল করি, কোন ট্রানজিটিভ ভার্বকে যখন আমরা প্যাসিভ করি, ফর্মুলাটা কি আমাদের? প্যাসিভের দেখেন একটা নির্দিষ্ট ফর্মুলা আছে প্যাসিভ। সেটা কি? আমরা যে ভার্বটার প্যাসিভ করব, ওই ভার্বটার আগে অবশ্যই একটা বি বসাবো। আচ্ছা, বি বসানোর পরে আমরা কি করব? যে ভার্বটার প্যাসিভ করব, ওই ভার্বটার পিপি অফ ভার্ব বসাবো, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তারপরে কি করব আমরা? তারপরে সাধারণত বাই বসে, কিন্তু অন্য প্রিপজিশনও বসানো যায়। কখনো টু বসে, কখনো অ্যাট বসে, কখনো উইথ বসে, ডট 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 কতগুলো দিয়ে দিলাম। তার মানে আপনার বাই মেজরিটি 99% ক্ষেত্রে এখানে প্রিপজিশনটা বসে হলো বাই। টু বসে কখন? নো ভার্ব থাকলে, কে এন ও ডাব্লিউ, নো এই ভার্বটা থাকলে সাধারণত টু বসে, ঠিক আছে। নো ভার্বের পরে বাই বসে না। অ্যাট বসে কখন? যেমন প্লিজ, স্টেয়ার, এই ধরনের ভার্ব থাকলে এখানে আমরা দেখতেছি। আবার দেখেন আমাদের উইথ বসে কখন? ধরেন ভার্বটা হয় স্যাটিসফাই, এই ধরনের যদি কোনো ভার্ব থাকে তাহলে আমাদের কি বসে? উইথ বসে। তো এইগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না কথাগুলো, আবার ইম্পর্টেন্টও। এখানে নোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখেন আমরা সমস্ত ক্ষেত্রে কোনো মানে অ্যাক্টিভ ভার্বটাকে যখন আমরা প্যাসিভে রূপ নেব, ফর্মুলাটাই কিন্তু যখনই আমরা প্যাসিভ করব তখন আমরা বসাবো হলো বি। কি বসাবো? বি। আচ্ছা, এরপরে বসাবো বি পরে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে কি বসাবো? জেনারেলি বাই। কিন্তু বি বলতে তো আমরা শুধুমাত্র বি কে বুঝি না। বি বলতে আমরা বুঝি কি? বি বলতে বির বেস ফর্ম হলো বি। বি বলতে আমরা যেটা বুঝি, আপনারা লক্ষ্য করেন, এই যে বি, এটা কিন্তু বি এর বেস ফর্ম। আচ্ছা, কিন্তু এটা প্রেজেন্ট ফর্ম কি? বি এর আমরা কিন্তু জানি বি এর প্রেজেন্ট ফর্ম হলো এম ইজ আর। আচ্ছা, বি এর পাস্ট ফর্ম কি? was were। ফার্স্ট ফর্ম হলো ওয়াজ বা ওয়ার। আমরা অবশ্যই বিষয়গুলো খেয়াল করতেছি। আর বি এর পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, মানে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বি, ঠিক আছে। এরপরে আসি বি এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম সেটা হলো বেস ফর্মের সাথে ইন্টিজার হবে। এটি কিন্তু আমার আসলে বি। আচ্ছা, বাই রেসপন্স না করলে, বাই রেসপন্স না করলে চলবে না। বুঝলে আমি যখন আপনাকে প্রশ্ন করতে বলবো যে ভাই আপনি বুঝছেন কি না, কারো কোনো সমস্যা আছে কিনা, তখন আপনার ইচ্ছা মতো প্রশ্ন করবেন। আপাতত আমাকে বোঝানোর সুযোগ দেয়। বিষয়টা হলো বি ভার্বের বেস ফর্ম বি, প্রেজেন্ট ফর এম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফ্রম বি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম বি। একটু কেয়ার করেন। তার মানে এইখানে যে আমি বলছি বি, এই বিটা কিন্তু চেঞ্জ হবে। বিটা চেঞ্জ হবে, আমরা কিভাবে চেঞ্জ হবে আমরা বুঝবো কিভাবে? অর্থাৎ যে ভার্বটার আমরা প্যাসিভ করতেছি, আপনি খেয়াল করবেন ওই ভার্বটা ভার্বের কোন ফর্ম আছে। ওটা যদি থাকে ভার্বের বেস ফর্ম, তাহলে বি যা আছে তাই হবে। ওটা যদি হয় টু এর পরে, তাহলে যা আছে তাই হবে। এখন ওইটা যদি হয় প্রেজেন্ট ফর্ম, তাহলে বির বদলে এম ইজ আর হবে।
ওইটা যদি হয় পাস্ট ফর্ম, ওইটা বলতে কোনটা, যে ভার্বটার আমরা প্যাসিভ করব, ওইটা বলতে কোনটা, যে ভার্বটার আমরা প্যাসিভ করব। ঠিক আছে, ওই ভার্বটা যদি হয় পাস্ট ফর্ম তাহলে বি বদল হবে ওয়াজ বা ওয়ার। ওইটা যদি হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে বি এর বদল হবে বিন। ওইটা যদি হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তাহলে বি এর বদল হবে বিন। এবং সর্বক্ষেত্রে যে ভার্বটার আমরা প্যাসিভ করব ওই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপরে অবশ্যই একটা বাই হবে, কোন কোন ক্ষেত্রে বাই না হয়ে টু হতে পারে, এক হতে পারে, উইথ হতে পারে। আচ্ছা, এখন আমরা এটা একটু করার চেষ্টা করি, দেখি যে আসলে আমাদের ভয়েসের মূল কাহিনীটা কি। সাপোজ মনে করেন আমি এখানে লিখলাম, একদম সিম্পল একটা দিতেছি, ধরেন এইভাবে লিখলাম, হি টেকস এ প্ল্যান, সে একটি পরিকল্পনা গ্রহণ করে। ইউ নো দ্যাট, আপনি কিন্তু ক্লিয়ারলি জানেন এই হির কিন্তু ভয়েস হয় না, এ প্ল্যানের ভয়েস হয় না, ভয়েস হয় একটা ট্রানজিটিভ ভার্ব, টেক্স একটা ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, how do you understand takes is a transitive verb, or takes is একটা transitive verb? আপনি কিভাবে বুঝলেন? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, very nice, takes একটা transitive verb, কারণ সে গ্রহণ করে, কি গ্রহণ করে? একটা পরিকল্পনা গ্রহণ করে। যে ভার্বকে কিভাবে কাকে দিয়ে প্রশ্ন করা যায় ওটাই হলো ট্রানজিটিভ ভার্ব। ইজ, আমি এই ভার্বটার ভয়েস করব। ভয়েসের ফর্মুলাটা কি প্যাসিভ করার? বি প্লাস পিপি অফ ভার্ব প্লাস বাই, এটি কিন্তু আমার ফর্মুলা। ইয়েস, আমি প্রথমে লিখব বি, কিন্তু এই বিটা লেখার সময় আমি চেঞ্জ করে লিখব, যে আমি লক্ষ্য করব এটা ভার্বের কোন ফর্ম। ইয়েস, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই বির বদলে কি হবে? এম ইজ আর, এম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, সেটা সাবজেক্ট দেবে। এবং তারপরে আমি কি করব? এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইয়েস, টেকেন। আচ্ছা, এরপরে আমি কি বসাবো? বাই। দেখেন, এখন দেখেন আগে যে অর্থটা হয়েছিল হি টেকস এ প্ল্যান, সে একটি পরিকল্পনা গ্রহণ করে। আর এইখানে দেখেন যে আমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখলাম, এটার অর্থ হয়ে গেছে কিন্তু গৃহীত। অর্থাৎ এখানে যখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব তখন ওই ভার্বটার অর্থটা শেষে তাওয়াজুল হবে, গৃহীত। তার মানে গৃহীত হয় বা গ্রহণ করা হয়। অর্থাৎ আপনি যেভাবেই অর্থ বলেন, এখন কিন্তু এখানে যে এম ইজ আর যেটাই লেখেন আপনি সেটার অর্থ বলতে হবে। গৃহীত হয়, যখন আপনি বলতেছেন গ্রহণ করা হয়, তখন কিন্তু দেখেন এখানে যদি আপনি সেটা নিয়ে আসেন, গ্রহণ করা হয় সে, না গ্রহণ করা হয় সে, এখন কিন্তু মিলে না। তার মানে কি, আপনি যখনই ভার্বটার কোন ফর্ম বসাইছেন, যে বি প্লাস পিপি অফ ভার্ব বসাইছেন, তখনই অর্থ মেলানোর জন্য অটোমেটিক্যালি সাবজেক্টটা অবজেক্ট হয়ে চলে যেতেছে। এই যে এটা কিন্তু অবজেক্ট, এখানে কিন্তু আপনি হি লিখতে পারতেছেন না। কেন লিখতে পারতেছেন না? ইউ নো দ্যাট প্রিপজিশনের পরে যদি কোনো প্রোনাউন বসে সেটা বসে অবজেক্টিভ প্রোনাউন। প্রিপজিশনের পরে যদি কোনো প্রোনাউন বসে সেটা অবশ্যই বসে হলো অবজেক্টিভ প্রোনাউন, এটা কিন্তু আপনি জানেন। এবং এ প্ল্যান, এটা যখন আপনার আসবো তখন এই জায়গা কিন্তু আপনি এ প্ল্যান নিয়ে আসতেছেন, একটি পরিকল্পনা। এ প্ল্যান ইজ টেকেন বাই হিম, অর্থাৎ তার দ্বারা একটি পরিকল্পনা গ্রহণ করা হয়। তো আপনি ভালো করে খেয়াল করেন ব্রাদার, এখানে এই টেক্সটটা এটা কিন্তু ভার্বের কোন ফর্ম ছিল? প্রেজেন্ট ফর্ম। যখনই প্রেজেন্ট ফর্ম তখনই বিটা হবে এম ইজ আর, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইভাবে যখন আপনি ঘটনাটা বুঝতে পারবেন, মূল ঘটনাটা, সাপোজ যেমন ধরেন আমি এরকম একটা জিনিস, এই বাক্যটা হি ইজ গোয়িং টু টেক এ প্ল্যান, একইভাবে আমি দিলাম হি ইজ গোয়িং টু টেক এ স্টেপ, সে একটি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। তো আমি আপনাকে বললাম এই বাক্যটার ভয়েস করে, তো আপনি কি করবেন? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টসরা চমৎকার মানে কিছু ভুল করে, মানে স্ট্যান্ডার্ড কিছু ভুল করে। সেটা হলো দেখেন, সে ভুল করে কি, তো স্বাভাবিকভাবে সে মনে করে এটা সাবজেক্ট, ইয়েস এটা অবজেক্ট, তাহলে আমি ভয়েস করবো কার? এই স্টেপটা, কারণ আমরা যে কবিতার মতো শুনি সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট। ঠিক আছে, আমরা এই পাশে এটা নিয়ে আসলাম। তো তারপরে এইভাবে বলি যে এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে হবে এম বিং, ইজ বিং, আর বিং, এগুলা হবে। এইভাবে আমরা চিন্তা করি না ব্রাদার, ভয়েস কিন্তু ওই নিয়মে হয় না। ভয়েস হয় যেটা সেটা আপনাকে চিন্তা করতে হবে। প্রথমে খেয়াল করেন এখানে যে গোয়িং ভার্বটা আছে, যাওয়া, এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব নয়। খেয়াল করেন, হি ইজ গোয়িং, সে যাইতেছে। কাকে যাইতেছে, কি যাইতেছে, অ্যানসার আসে না।
সুতরাং এই গোয়িং ভার্বটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব না, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব না, এটা যদি ট্রানজিটিভ ভার্ব না হয়, এটাকে সহযোগিতা করতেছে ইজ, তার মানে এই অংশটুকু কিন্তু ট্রানজিটিভ ভার্ব না। আচ্ছা, এখন আসি টেক। টেক শব্দের অর্থ নেওয়া। এখানে টু টেক অর্থ হয়ে গেছে নিতে, আর টুর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে। এখানে যেটা বসছে ভার্বের বেস ফর্ম, টেকটা কিন্তু ভার্বের বেস ফর্ম। হি ইজ গোইং টু টেক এ স্টেপ, সে গ্রহণ করতে যাচ্ছে। কি গ্রহণ করতে যাচ্ছে? একটি স্টেপ। কি গ্রহণ করতে যাচ্ছে? একটি স্টেপ। তাহলে কিন্তু আমরা পরিষ্কার বুঝে ফেললাম এখানে যে আমার টেক ভার্বটা, এই ভার্বটা অবজেক্ট রোল করেছে। নেওয়া, কি নেওয়া? একটি পদক্ষেপ নেওয়া। সুতরাং আমার ভয়েস হবে এই ভার্বটা। এটুকের কিন্তু কোনো ভয়েস হবে না, আমি সরি, এটুকের ভয়েস হবে না। কেন হবে না? কারণ এটা তো ট্রানজিটিভ ভার্ব না। তো আমি যখন এই ভার্বটার ভয়েস করব, ব্রাদার খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন, আমি যখন টেক ভার্বটার ভয়েস করব, প্রথমে আমি জানবো ফর্মুলাটা কি লিখবো। আমি বি লিখবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো, বাই লিখবো কোন ভার্বের ভয়েস করতে গেলে। বিটা আমি লিখবো কি অনুসারে? এইটার ফর্ম অনুসারে। টেকটা ভার্বের কোন ফর্ম? ইয়েস, আমি আগেই বলছি টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। টেক যদি হয় ভার্বের বেস ফর্ম, তাহলে আমার বি ভার্বের বেস ফর্মকে আনতে হবে। কি আছে? বি। ইয়েস, আপনি এখানে আনতে হবে বি। ঠিক আছে, আমি এই ভার্বটার ভয়েস করতেছি। তারপরে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? টেকেন। তারপরে কি আসবে? বাই। ব্যাস, আমার মূল ভয়েস কিন্তু হয়ে গেছে। এখন আমার বাদ রইলো কি কি? বাদ রইছে হলো অবজেক্ট এইটা। ইয়েস, আমি অবজেক্টটাকে আগে আনবো। এই স্টেপ নিয়ে আসলাম অবজেক্ট। এরপরে অবজেক্ট কিন্তু এখন সাবজেক্ট হয়ে গেছে। এখন সাবজেক্টের পরে কি বসবে? ভার্ব বসবে। আপনি ক্লিয়ার করেন এই অংশটুকু কিন্তু ইজ গোয়িং, এটা কিন্তু আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। এটা ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব না। যেটার ভয়েস হয় না সেটা যে যে জায়গা ছিল ওই জায়গায় থাকবে। যার ভয়েস হবে না সে যে 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 জায়গা ছিল ওই জায়গায় থাকবে। দেখেন ইজ এর জায়গায় রয়েছে, গোয়িং গোয়িং এর জায়গায় রয়েছে, টুর জায়গায় রয়েছে। এখন এই যে পাশে ভিটা, তখন বাই যাবে, এটি কি হয়ে গেল? হিম হয়ে গেল। সো মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টসরা এই ধরনের ভয়েস ভুল করে। আর ভয়েসের কিন্তু ভাই অনেক নিয়ম নাই, একটাই নিয়ম। অর্থাৎ যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করব সেটা আমি পরে আসতেছি। হ্যাঁ, একটু ধাপে ধাপে আমরা আসি। যে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আমাদের ফর্মুলা কিন্তু একটাই, বাক্য যেমনই হোক। সেটা কি? বি প্লাস পিপি অফ ভার্ব প্লাস বাই। এখন এর জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস, পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস, এভাবে আপনাকে কোনো থিঙ্ক করতে হবে না। বাক্য যত জটিলই হোক, সাপোজ মনে করেন এইভাবে আমরা দিলাম দি গভর্নমেন্ট, গভর্নমেন্ট পুরাটাই লিখি, the government of our country, আমাদের দেশের সরকার, of our country। পুরো বাক্য দিছে, মনে করেন the government of our country has taken, গ্রহণ করেছে, some important steps, important steps, কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। দেখেন, the government of our country, আমাদের দেশের সরকার has taken some important steps to develop our country, to develop our country। এখন দেখেন ভাই, যে ঘটনাটা ঘটছে আপনি লক্ষ্য করেন, the government of our country, ঠিক আছে, the government of our country, আমাদের দেশের সরকার has taken some important steps। এখানে আমাদের দেশের সরকার has taken, গ্রহণ করেছে। কি গ্রহণ করেছে? কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ, some important steps। তাহলে আপনি দেখেন has taken এর অবজেক্টটা কিন্তু some important steps। এদিকে আবার কাহিনী কি হয়েছে? কেন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে? টু ডেভেলপ, উন্নতি করতে। কি উন্নতি করতে? আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে উন্নত করতে, আমাদের দেশকে উন্নত করতে। তার মানে এই ডেভেলপ ভার্বেরও কিন্তু অবজেক্ট আছে, এখানে টেকেন ভার্বেরও অবজেক্ট আছে, ডেভেলপ ভার্বেরও অবজেক্ট আছে। সুতরাং আপনি এই ডেভেলপ ভার্ব দিয়েও ভয়েসটা করতে পারেন, টেকেন ভার্ব দিয়েও ভয়েসটা করতে পারেন। তবে এই ক্ষেত্রে মাথায় রাখবেন, যদি আমাদের ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব একই সাথে ভয়েস
মানে অ্যাক্টিভকে প্যাসিভ করার যোগ্যতা রাখে, সেই ক্ষেত্রে আমাদের ফাইনাইট ভার্ব প্রায়োরিটি বেশি পায়। অর্থাৎ যেহেতু আমরা এখানে লক্ষ্য করতেছি আমাদের ডেভেলপ এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, টুর পরে বসছে, এটা কিন্তু সাবজেক্টের সাথে কোনো সম্পর্ক নাই। আর হ্যাজ টেকেন এটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। তাই যদি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব দুইটা ভার্বই বাক্যের মধ্যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হওয়ার যোগ্যতা রাখে, সেই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দেব। সবসময় প্রায়োরিটি দেয় আপনার কোন ভার্বটাকে, আমাদের ফাইনাইট ভার্বটাকে। তাই আমরা ফাইনাইট ভার্বটাকে প্রায়োরিটি দেব। যদি আমরা ফাইনাইট ভার্বটাকে প্রায়োরিটি দিই তাহলে এই ভার্বটা কি হবে? ইয়েস, আপনি লক্ষ্য করেন, এখানে ভালো করে খেয়াল করবেন। দ্য গভর্নমেন্ট অফ আওয়ার কান্ট্রি, এখানে আপনি দেখেন বাক্যের মধ্যে দ্য গভর্নমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সরকার। ইউজ ইউর ব্রেন, অফ আওয়ার কান্ট্রি এই অংশটা কি? দেখেন অর্থটা হলো, দেখেন আমাদের দেশের, আমাদের দেশের সরকার। খুব ভালো করে খেয়াল করেন, এই যে আমাদের দেশের এই অংশটা কিন্তু সরকারের সাথে মিলে গেছে, এই অংশটা একটা নাউনের সাথে মিলে গেছে। অর্থাৎ কারো অর্থ যদি কোনো নাউনের সাথে মিলে তাহলে ওটা কিন্তু অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে একাধিক শব্দ তাই এটার নাম কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। বাট এই পাশে আসেন আপনি, হ্যাজ টেকেন গ্রহণ করেছে। কি গ্রহণ করেছে? সাম ইম্পর্টেন্ট স্টেপস। কারণ আমরা জানি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যানসারটা আসে সেটা অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে একটা শব্দ আসলে সেটা আসে নাউন অথবা প্রোনাউন। কিন্তু একাধিক শব্দ যদি আসে তাহলে সেটার নাম নাউন ফ্রেজ। এইটা যদি হয় আমার নাউন ফ্রেজ, এইটা যদি হয় নাউন ফ্রেজ। কি গ্রহণ করেছে? দেখেন কিছু পদক্ষেপ, গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা বুঝতে পারতেছি এই স্টেপসটা হলো নাউন, কিন্তু আমরা পুরো বাক্যটা বিশ্লেষণ করে দেখি। দ্য গভর্নমেন্ট অফ আওয়ার কান্ট্রি হ্যাজ টেকেন সাম ইম্পর্টেন্ট স্টেপস। আমাদের সরকার গ্রহণ করেছে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন গ্রহণ করেছে? কেন গ্রহণ করেছে? টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। তার মানে টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, এইটা কিন্তু কেন প্রশ্নের উত্তর, যেটাকে আমরা টেকেন, হ্যাজ টেকেন যে ভার্বটা আছে এটাকে আমরা কেন দিয়ে প্রশ্ন করছি। অর্থাৎ আমাদের সরকার, আমাদের দেশের সরকার গ্রহণ করেছে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন গ্রহণ করেছে? টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে উন্নত করতে। ভার্বকে কিবা কাকে ছাড়া, ভার্বকে কিবা কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যানসারটা আসে সেটা কিন্তু অবজেক্ট, আর সেটা হতে পারে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। কিন্তু কিবা কাকে ছাড়া অন্য কোন শব্দ দিয়ে প্রশ্ন করলে এক্স ওয়াই জেড যাই আসুক তার নাম অ্যাডভার্ব। যদি এখানে একটা শব্দ হইতো তাহলে এটার নাম হতো অ্যাডভার্ব। যেহেতু একাধিক শব্দ তাহলে পুরাটার নাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্ব একটা ভয়েসের ক্ষেত্রে মনে রাখবে, অ্যাডভার্বই হোক আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ হোক আর অ্যাডভার্বিয়াল ক্লোজ হোক, যাই হোক অ্যাডভার্বিয়াল যদি কোনো অংশ আসে সে যেখানে ছিল সেখানেই তাকে রেখে দেবে। অর্থাৎ অ্যাডভার্বিয়াল কোনো অংশের কোনো ভয়েস কখনোই হয় না, করাও ঠিক না। তাই আপনার যদি, হ্যাঁ এটা ঠিক, যদি আমার এখানে যদি হ্যাজ টেকেন এটা হলো আমার ফাইনাইট ভার্ব, এটা যদি আমার ফাইনাইট ভার্ব না হইতো কিংবা এটা যদি, এটাকে যদি, এটার যদি অবজেক্ট না থাকতো, এটার যদি অবজেক্ট না থাকতো তখন কিন্তু আমরা একটা নন ফাইনাইট ভার্বের ভয়েস করতাম। কিন্তু আমি তো এইটার ভয়েস করতাম, নট এইটার। অর্থাৎ পুরাটার তো আমার ভয়েস হইতো না। সেই কারণে আমরা সব সময় মাথায় রাখবো পুরো অ্যাডভার্বের কিন্তু কোনো ভয়েস হয় না। কারণ এখানে দেখেন ভার্ব থেকে এই পর্যন্ত ভয়েস হইতে পারে, এই ভার্বটার ভয়েস হইতে পারে, কিন্তু পুরাটার ভয়েস হবে না। অর্থাৎ পুরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ক্লোজ বা অ্যাডভার্ব এদের কখনোই কোনো ভয়েস হয় না। তার মানে আপনাকে মাথায় রাখতে হবে ভয়েসটা হয় কার, একটা ভার্বের। কোন ভার্বের? ট্রানজিটিভ ভার্বের। আর যদি কোনো অ্যাডভার্বিয়াল অংশ আইসেই যায় বাক্যের মধ্যে সেটা যেখানে যেমন আছে তেমন থাকবে। ইয়েস, ইউজ ইউর ব্রেন। এখন আমি ভয়েস করব হ্যাজ টেকেন। ওকে, আমি বুঝতে পারতেছি এটা আমার কি ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, তাহলে আমি কার ভয়েস করব? টেকেন ভার্বের ভয়েস করব। হ্যাজ টেকেন তো একসাথে না, টেকেন ভার্বের ভয়েস করব। তো আমি যদি টেকেন ভার্বের ভয়েস করি তাহলে অবশ্যই আমাকে লক্ষ্য করতে হবে টেকেন ভার্বটা ভার্বের কোন ফর্ম। ইয়েস, টেকেন ভার্বটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এই জন্য আমরা বি ভার্বের কোন ফর্মটা বসাবো? পাস্ট পার্টিসিপল ফর্ম। এই দেখেন লিখে ফেলা দিলাম বি। তারপরে যে ভার্বটার আমি ভয়েস করতেছি ওই ভার্বটার কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে কি বসাবো? আমি বাই। এই যে আমি কিন্তু বসাই দিলাম, মানে বিন টেকেন বাই, এই টেকেন ভার্বটার আমি ভয়েস করলাম। এরপরে আমার যে পদক্ষেপগুলো সেটা হলো আমি
অবজেক্ট অংশটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি। some important steps, এখানে বাদ করে গেছিল হ্যাজ। হ্যাজটা বসাইতে যে আমি হ্যাজ বসাইতে পারলাম না, হ্যাভ বসাইলাম, কারণ some important steps মানে সাবজেক্টটা কিন্তু আমার প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে প্লুরাল ভার্বটা বসবে, সিঙ্গুলার ভার্বটা বসবে না। তাই some important steps have taken by the government of Bangladesh। এখন taken এই ক্ষেত্রে আপনি যদি এখানে বসান যে some important steps have taken, এই taken এর পরে যদি আপনি এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ এই অংশটা এখানে যদি বসাই দিতেন তাও হইতো। আবার যদি আপনি এইভাবে বসান by the government of our country to develop our country। এখন আপনি ভালো করে খেয়াল করবেন যে এটাও একটা প্রিপজিশন, এটাও একটা প্রিপজিশন, এটাও একটা প্রিপজিশন। অর্থগতভাবে বাক্যটা কতটা সাসপেক্ট হয়েছে, মানে কতটা ক্লিয়ার হয়েছে। যদি কোনোভাবে দেখেন যে অর্থগতভাবে আপনার কাছে ক্লিয়ার মনে হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি some important steps have been taken to develop our country by the government of our country, আপনি এইভাবে দিতে পারেন। সাপোজ আমরা দেখি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের দেশকে উন্নত করতে আমাদের দেশের সরকার দ্বারা গৃহীত হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের দেশকে উন্নত করতে আমাদের দেশের সরকার দ্বারা গৃহীত হয়েছে। কিন্তু আমি যদি এইভাবে লিখতাম বাক্যটা, যে এইভাবে যদি লিখতাম to develop our country, to develop our country, to develop our country by the government of our country। আচ্ছা, এইভাবে যদি আমি লিখি তাহলে আমার অর্থটা কি দাঁড়ায়? কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের দেশের সরকার দ্বারা আমাদের দেশকে উন্নতি করার জন্য গৃহীত হয়েছে। তার মানে আপনি লক্ষ্য করছেন দুইটা জায়গায় কারেক্ট, ঠিক আছে। এই জন্য অর্থগতভাবে যখন ম্যাচ করতেছে সেটাই কারেক্ট, কিন্তু আপনার মূল ভয়েস কিন্তু এই জায়গা। এখন বাক্যটা আপনার কেমন হলো, কিভাবে হলো, কোথা থেকে হলো সেটা কিন্তু কোনো বিষয় না। আর ভয়েসে প্যাসিভ করার এক্সট্রা কোনো রুল নাই। এখন দেখেন আমি আপনাকে বলতেছি, ধরেন এইভাবে লিখতেছে he killed himself, এই বাক্যটা আমরা লিখলাম সেলফ। লেখার পরে আমরা প্রথমে এই বাক্যটার একটু অর্থ করি। he killed himself অর্থ কি? সে নিজেকে হত্যা করলো, তার মানে আত্মহত্যা করলো। আপনি একটু ভাবেন তো ভালো করে, উনি আর উনি কিন্তু একই ব্যক্তি। এই দুই ব্যক্তির মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই। আমরা ভয়েস করব কার? এই কিলড, he killed himself, সে তাকে হত্যা করলো। এটা ভার্বের কোন ফর্ম? অফ কোর্স পাস্ট ফর্ম। তাহলে এটার যদি আমরা ভয়েস করতে যাই বি ভার্বের কোন ফর্ম আনবো? পাস্ট ফর্মে যে লিখলাম ওয়াজ। তারপরে এই ভার্বটার কোন ফর্ম লিখবো? পাস্ট পার্টিসিপল ফর্ম কিলড। তারপরে কি লিখবো? বাই। আচ্ছা, এখন দেখেন আমার মূল ভয়েস হয়ে গেছে। এখন আপনি দেখেন আমাদের ফর্মুলা কি? অবজেক্টকে সাবজেক্ট বানাবো, সাবজেক্টকে অবজেক্ট বানাবো। কোন দরকার আছে? দুই ব্যক্তি তো একজন, উনিও যে উনিও সে, তাই কি এখানে উনিই থাকবো, এই জায়গায় উনিই থাকবো। এই জন্য এটাকে কি বলা হয়? এই ধরনের ভয়েসকে কি বলা হয়? রিফ্লেক্সিভ প্রোনাউনের যে ভয়েস গুলা, রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস। এর জন্য আমরা আলাদা রুল করি। আলাদা রুল করার কিন্তু কিচ্ছু নাই, কারণ আপনার মূল ভয়েস কিন্তু একটাই। তাই এখন ধরেন আপনি এই ধরনের ভয়েস করতে যাচ্ছেন, ঠিক আছে। ধরেন এইভাবে লিখতে যাইতেছেন ওপেন দ্য ডোর, অর্থগুলো লেখা হয়েছে দরজাটি খোলো, এইভাবে লেখা হয়েছে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। আচ্ছা ভাই, এখন আপনি দেখেন ওপেন মানে খুলো, কি খুলবো? দরজা। তার মানে এই ভার্বটা কিন্তু কি হবে? ভয়েস হবে। এখন যখনই এই ভার্বটার ভয়েস হবে তখন আমি প্রথমেই খেয়াল করব এই ভার্বটা আমার ভার্বের কোন ফর্ম। এটা প্রেজেন্ট ফর্ম না, এটা কিন্তু বেস ফর্ম। কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমাদের কোন জিনিসটা উজ্জ্ব থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমাদের তুমি নামক সাবজেক্টটা উজ্জ্ব থাকে তখন যে ভার্বটা আমরা বসাই এই ভার্বটা কিন্তু অলওয়েজ ভার্বের বেস ফর্ম, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম না। যেমন ওপেন দ্য ডোর, হ্যাঁ সে দরজাটি খুলে, তা কিন্তু হয় না কখনোই।
তুমি দরজাটি খোলো, এখানে তুমি উচ্চ। যদি আমি এখানে বলি বি সিরিয়াস, বি সিরিয়াস অর্থ কি? মনোযোগী হও। তার মানে এখানে একটা সাবজেক্ট উজ্জ আছে, সেটা কি? সেটা হলো ইউ, তুমি মনোযোগী হও। তুমি এই সাবজেক্টটা যদি কখনো উজ্জ থাকে তখন অবশ্যই মনে করবেন যে এইখানে যে ভার্ব দ্বারা বাক্যটা শুরু হয়েছে এটা ভার্বের বেস ফর্ম। যেহেতু ওপেন ভার্বের বেস ফর্ম, এটার যদি আমি ভয়েস করতে যাই অবশ্যই আমাকে বি বসাতে হবে। আচ্ছা, বির পরে এই ভার্বের কোন ফর্ম বসাতে হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেনড। এরপরে আমার বসানোর কথা কি? বাই। বাই যুগে কি বসানোর কথা? সাবজেক্ট, তুমি দরজাটি খোলো। তার মানে তুমি তো এখানে উল্লেখ নাই, তাই আপনি যদি উল্লেখ করেন তাও সেটা কোন লাগবে? ব্র্যাকেটে না দেওয়াই ভালো। বি ওপেনড, বি ওপেনড। এখন আসেন, আপনার এটুকের ভয়েস কিন্তু হয়ে গেছে, এই পাশ থেকে পাশে নিয়ে গেছেন। আমি বাদ রয়েছি কি? দি ডোর আছে, দি ডোর অবজেক্ট আছে, তারে সাবজেক্ট হিসেবে এনে বসাইলেন। এখন যখনই দি ডোর কে আপনি সাবজেক্ট হিসেবে এনে বসাইলেন তখন দি ডোর বলতেছে ভাই আমি সাবজেক্ট, আমি সাবজেক্ট। ঠিক আছে, আমার একটা ক্লিয়ার শর্ত আছে, সেটা হলো কি? আমার পরে কখনোই ভার্বের বেস ফর্ম বসে না, হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে অথবা ভার্বের পাস্ট ফর্ম বসে। হ্যাঁ, অর্থাৎ সাবজেক্টের পরে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবো অথবা ভার্বের পাস্ট ফর্ম বসবো, কখনোই সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসে না। তো বেজালে পড়ে গেছে, বি বেজালে পড়ে গেছে। ও তো বলতেছে না আমি তো ওই পাশে ওপেন ভার্বের যে সাবজেক্ট আছে হে তো বাই ইউ, আমি তো কোনোভাবেই বি থেকে চেঞ্জ হতে পারবো না। ঠিক আছে, তখন ডোর কইতেছে যে যেহেতু তুমি বি থেকে চেঞ্জ হইতে পারবা না, ঠিক আছে, তাইলে তুমি এক কাজ করো, আমার আরেকটা ভার্ব দাও, আরেকটা ভার্ব আমাকে দাও। ঠিক আছে, সেটাকে আমার শুরুতে বসাই দেই, তাইলেই আর আমার ওই দোষটা থাকবো না যে আমি সাবজেক্ট। ওই দোষটা কিন্তু আমার থাকলো না যে আমি সাবজেক্ট, আমার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম বসাতেই হবে। তাই তখন কি আচ্ছা ঠিক আছে নাও, তখন এই যে লেট দিয়ে দিল। ঠিক আছে, লেট দ্য ডোর বি ওপেন। দেখেন একই নিয়ম, রুল একই, কিন্তু এই বিটা কেন চেঞ্জ হলো না? কারণ একটাই। ঠিক আছে, কারণ এই যে এখানে যে বি, এটা কেন, এটা কোনোভাবেই চেঞ্জ করার কায়দা নাই, কারণ এটা আপনার ভার্বের বেস ফর্ম। ওপেন হলো ভার্বের বেস ফর্ম, সুতরাং এখানে যে বিটা বসবে সেটা বলবে ভার্বের বেস ফর্ম। তা বি ডোর সামনে আসার পরে বি রে বলতেছে তুমি তো বি, অবশ্যই তোমাকে প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্মে রূপান্তরিত হতে হবে। তখন বি বলতেছে অসম্ভব, আমি আসছি ওপেন থেকে, ওপেন ভার্বের বেস ফর্ম, তাই আমি বেস ফর্মই থাকবো। তখন ডোর বলতেছে ভাই আমি এখন বিপদে, কারণ আমি যখনই সাবজেক্ট তখনই আমার পরে হয় প্রেজেন্ট ফর্ম লাগবে অথবা পাস্ট ফর্ম লাগবে। তখন ডোর বলতেছে তাহলে একটা ভার্ব দাও, আমি আমার পিছনে বসাই দিই, তাই আমার দোষ থাকলো না। হ্যাঁ, যে আমি সাবজেক্ট, এখন আমি সাবজেক্ট না, তাই লেট দ্য ডোর বি ওপেনড, দরজাটি খোলা হোক, অর্থটা কিন্তু এইভাবে চলে আসতেছে। তার মানে আপনি কিভাবে ভয়েস করলেন সেটা কিন্তু বিষয় না, রোল একটাই। হ্যাঁ, প্যাসিভ যখনই আপনি করতে যাবেন সেটা কি? বি প্লাস পিপি অফ ভার্ব প্লাস বাই, এভাবেই কিন্তু আমরা আসতেছি। আরো জটিলতার মধ্যে আসেন, সাপোজ মনে করেন যে এইভাবে লিখতেছে হানি টেস্ট সুইট। আচ্ছা, এখন বলতেছে এটার ভয়েস করো। তো এখন দেখেন, খেয়াল করেন, টেস্ট শব্দের অর্থ হলো স্বাদ, তাই না? অর্থাৎ মধু খাইতে মিষ্টি, মধু খাইতে মিষ্টি, অর্থাৎ মধু খাইতে স্বাদ লাগে। তার মানে আপনি এখন ভালো করে খেয়াল করেন, কোনোভাবেই সুইট কিন্তু টেস্ট ভার্বের অবজেক্ট না, কারণ এই টেস্টটাকে কিন্তু প্রশ্ন করা হয় নাই। টেস্ট স্বাদ গ্রহণ করো, কাকে খাও নাই, কিন্তু কি খাও তা কিন্তু নাই। অর্থাৎ এখানে বলতেছে মধু খাইতে মিষ্টি, অর্থাৎ মধু খাইতে মধুর, মধু খাইতে স্বাদ লাগে, এই বোঝাইতেছে। কিন্তু কোনোভাবেই সুইট এই শব্দটা কিন্তু কি ভার্ব অবজেক্ট না। তার মানে এখানে আপনি একটু তাকান, দেখেন এটা কি আসলে, সুইটটা কি? মধু মিষ্টি, মধু মিষ্টি। তার মানে নাউনের সাথে যেটার অর্থগত মিল ওটা অ্যাডজেক্টিভ, নাউনের সাথে যেটার অর্থগত মিলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। সুতরাং এই টেস্ট ভার্বের অবজেক্ট যে নাই তা কিন্তু না। হ্যাঁ, সে আছে, কোন জায়গায়? পিছনে বসে দিয়েছে। দেখেন ভালো করে, কারণ এই যে খাইতে মিষ্টি, মিষ্টিটা কি? মধু। ঠিক আছে, উনি কিন্তু পিছনে সাবজেক্ট হিসেবে বসে গেছে, তাই বিপদে পড়ে গেছে। এই টেস্ট উনি কি করছে? বিপদে পড়ে গেছে।
একবারে বলতে পারতেছে না যে আমার অবজেক্ট আছে, আবার বলতে পারতেছে না অবজেক্ট নাই, একটা বিপদ। কিন্তু তখন কি হইতেছে, যে ভার্ব বলতেছে এদের কাউকে আমি রাখবো না, ঠিক আছে। এই যে দিয়ে দিল হানি ইজ সুইট, দেখেন অ্যাডজেক্টিভের জায়গায় বসাই দিল হানি ইজ সুইট, অর্থ কি মধু মিষ্টি। আচ্ছা কখন হয় দেখছেন, ইজ সাবজেক্ট বসালাম, ইট ইজ টেস্টেড। এখন আসেন ভয়েসের কিন্তু মূল রুল যেটা সেটা কিন্তু ঠিকই আছে। এই যে দেখেন টেস্ট ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, তাই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি am যায়, আর টেস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এই যে বসে গেছে। কারণ কি এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা, এই ভার্বটা কিন্তু অবজেক্ট ডাইরেক্ট নাই, ঠিক আছে। এখন যদি বলেন আমি মধুর স্বাদ গ্রহণ করি, আই টেস্ট হানি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই হানিটাকে অবজেক্ট হিসেবে ধরতে পারতেছেন। শুধু এইটা না, এখন যদি আপনি বলেন না আমি এইভাবে ঝামেলা করবই না, কারণ আমি তো জানি ভয়েসের ফর্মুলা। ভয়েসটা কি, ভয়েসটা হলো আমার এই যে ভার্বটা আছে, এই ভার্বটার আমি কি ভার্ব বসামো, এই যে আমি বসালাম ইজ, তারপরে এই ভার্বটার কোন ফর্ম বসামো, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে বসাইলাম আমি পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে এটা আমার অ্যাডজেক্টিভ আছে, থার্ড অ্যাডজেক্টিভ আমার কি, কারণ আমার তো আর কিছু নাই, তাই আমি এখানে বসাইলাম হানি টেস্টেড সুইট। তার মানে বাক্য এটাও কারেক্ট, এটাও কারেক্ট, দুটি কিন্তু কারেক্ট। এটা কি বলা হয়, কোয়াসি প্যাসিভ, হাফ প্যাসিভ, হাফ অ্যাক্টিভ, এটা কিন্তু কোনো বিষয় না। আবার দেখেন আরেকটা বিষয় আসতেছে, যে আমরা যখন এইভাবে দেখি হু ব্রক দ্য গ্লাস, অর্থ হলো কে গ্লাসটি ভেঙেছিল, এই হলো প্রশ্ন, কে গ্লাসটি ভেঙেছিল। আচ্ছা ভাই ভালো করে খেয়াল করেন, আপনি অবশ্যই কিন্তু ব্রোক ভার্বের ভয়েস করতেছেন, আর কিছু না কিন্তু, ঠিক আছে। তাহলে এটা ভার্বের কোন ফর্ম, পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম হলে বি ভার্বের পাস্ট ফর্ম কি ওয়াজ বা ওয়ার, এই যে বসাইলাম ওয়াজ, এবং এই ভার্বটার কোন ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রোকেন। তারপরে কি হবে, বাই, ক্লিয়ার। এরপরে সাবজেক্ট হু যখন অবজেক্ট হয় তখন কি হয়, হুম। হুর যে তিনটা ফর্ম সেটা কি হু, হুম, হুস। আচ্ছা তারপরে আপনার সাবজেক্টটা কি আছে, দ্য গ্লাস। কিন্তু এই যে বাক্যটা, এই বাক্যটা একটা কন্ডিশন মানে নাই, সে কি কন্ডিশন, এটা একটা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যের তো কিছু নিয়ম আছে, সেটা কি, প্রশ্নবোধক বাক্যে প্রথমে আমরা বসাবো ডাব্লিউএস, এই যে দেখেন প্রথমে বসালাম ডাব্লিউএস। এখন আপনি আবার বলতে পারেন এইটা আবার কেমন কথা, যে আপনি ডাব্লিউএস কনভারসেশন আনতেন আবার বাইরে আসলেন কিসের জন্য। হ্যাঁ, কোন ডাব্লিউএস এর পিছনে যদি কয়েক প্রিপজিশনও থাকে সবটি চলে আসে, বুঝছেন, সবটি চলে আসে। অর্থাৎ ডাব্লিউএস এর পূর্বে যদি কোনো প্রিপজিশন থাকে সেটা সহ ডাব্লিউএস এর অর্থ প্রদান করে, বাই হোম, এই যে বসাইলাম। তার মানে আমার একটা প্রশ্নবোধক বাক্য গঠনের নিয়ম কি, ডাব্লিউএস অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব যদি থাকে প্লাস ডট 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 প্রশ্নবোধক চিহ্ন, এটি তো আমরা একটা বাক্য গঠন করি। তাহলে আমি প্রথমে বসালাম কি ডাব্লিউএস এর পরে আমি কি বসাবো, অক্সিলারি ভার্ব কি আছে ওয়াজ, মানে বি ভার্ব আমি নিয়ে আসলাম। এরপরে আমার কি আছে, সাবজেক্ট, সাবজেক্টটা কি দি গ্লাস, এই যে বসালাম দি গ্লাস। এরপরে আমি কি বসাবো, প্রিন্সিপাল ভার্ব কি আছে ব্রোকেন, এই যে বসাই দিলাম ব্রোকেন। এরপরে আমার আর কি আছে, কিছুই নাই, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখন এটাকে আপনি সহজে মনে রাখবেন কেন, হু থাকলেই কি আপনি বাই হোম বসাবেন, অবশ্যই না, কারণ হুটা এখানে সাবজেক্ট, তাই আপনি বাই হোম বসাইছেন। যদি বাক্যটা এমন হইতো, একটু খেয়াল করেন, যদি বাক্যটা এমন হইতো, ধরেন আপনি এইভাবে লিখলো হু ডিড ইউ গিভ দা ট্রিট, কে তোমাকে ট্রিটটা দিয়েছিল, হু ডিড ইউ গিভ দা ট্রিট। আচ্ছা আপনি এখন ভালো করে বুঝতেছেন, আপনার ভয়েস হবে কিন্তু গিভ, গিভটা ভার্বের কোন ফর্ম, আপনি দেখতেছেন প্রেজেন্ট ফর্ম, আসলে এই ডিড এর কারণে এটা কিন্তু পাস্ট ফর্ম। আচ্ছা যেহেতু পাস্ট ফর্ম, তাহলে এটার যদি আমরা ভয়েস করি, ভয়েস করলে অবশ্যই আমার বি ভার্বের পাস্ট ফর্ম নিয়ে আসানো লাগবে, নিয়ে আসলাম আমি ওয়াজ। হ্যাঁ ওয়ার আমার আনন্দ লাগতে পারে, আমি জানি না। এরপরে গিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই গিভেন। এরপরে কি বসাম আমি বাই, এখন দেখেন আমার সাবজেক্ট ইউ আছে, ইউ সাবজেক্ট, গিভটা হলো ভার্ব, সাবজেক্ট ইউ আছে, তো আমি তো ইউ বসাইলাম।
তারপরে আমার কি আছে অবজেক্ট তো অবজেক্ট আমার আছে আমি বসাই দিই কি আছে অবজেক্ট দা ট্রিট এই যে বসাইলাম দা ট্রিট এরপরে আমার বাদ রইল কি বাক্যের মধ্যে হু আমি হুটাও বসাই দিলাম এই জায়গায় এখন আমি একটু সাজাবো কারণ দেখেন আমি হু এটা কিন্তু ওই পাশে আমি নিতে পারি না কেন নেব আমি ওই পাশে কারণ হুটা কি আমার সাবজেক্ট যে আমি ওটাকে অবজেক্ট হিসেবে নেব না আমার সাবজেক্ট কারা এই যে ইউ এটা কেবলই ডাব্লিউ ইজ এখন তাহলে আমি এখন কি করব আমার যে নিয়ম অনুসারে প্রথমে ডাব্লিউ ইজ তারপরে অক্সিলিয়ারি প্লাস সাবজেক্ট সাবজেক্টের পরে আমার কি আছে তারপরে যেটা আমি বসাবো ভার্বস মানে প্রিন্সিপাল ভার্ব অথবা পিপি অফ ভার্ব যেটা আসবে তারপরে ডট 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 যা হবে দেখি তাহলে প্রথমে আমার ডাব্লিউ ইজ কি হু আছে এরপরে আমার অক্সিলিয়ারি ভার্ব কি ওয়াজ এরপরে আমার সাবজেক্ট কি দি ট্রিট এই যে বসাইলাম আমরা দি ট্রিট ঠিক আছে তারপরে কি আমার পিপি অফ ভার্ব কি কিবেন আচ্ছা তারপরে বাদ বাকি যা আছে সব বাই বাস হয়ে গেল তাহলে কি আমরা বলতে পারি কোনো ভাবেই কিন্তু এটা বলতে পারি না যে হু থাকলেই বাই হোম হবে না হু যদি সাবজেক্ট হয় সেটা অবজেক্ট হয়ে বাই হোম হবে অন্যভাবে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না ওইখানে আমার কাছে পড়ে এটা কিন্তু আমাদের বুঝতে হবে বিষয়টা এরপরে আসে এই ভয়েসের যে আমরা এই রুলসটার মধ্যে যদি যাই একটু খেয়াল করেন মনে করেন হঠাৎ করে এরকম বলা হয়েছে হোয়াট ডু ইউ ওয়ান্ট এটা বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কি চান হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কি চান আচ্ছা আপনি একটু খেয়াল করেন ভালো করে খেয়াল করেন ইউ ওয়ান্ট তুমি চাও আপনি চান ইউ ওয়ান্ট তুমি চান এই যে তুমি আপনি কি চান উনি যদি বলতো আমি আম চাই সে আমটা কোন জায়গায় বসতো অবশ্যই এই জায়গায় বসতো ঠিক আছে সেটা কিন্তু এই কি প্রশ্নের উত্তর তাহলে এই বাক্যের অবজেক্ট কি অবশ্যই হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও এই বাক্যটা যদি আমি ফরমেটিভলি লিখি তাহলে কিন্তু আসতেছে যেমন বিদেশিরা যেভাবে বলে ওয়ান্ট ইউ ওয়ান্ট হোয়াট তুমি কি চাও ইউ ওয়ান্ট হোয়াট তুমি কি চাও এটা কিন্তু ইনফর্মাল ইংলিশ ইনফর্মালি আপনি যখন দেখতেছেন উত্তরটা কি আই ওয়ান্ট কামরাঙ্গা ঠিক আছে আই ওয়ান্ট এক পায়ে ছাগল আপনি যাই চান ইচ্ছাটা আপনার কিন্তু আপনি কি বুঝছেন এই ওয়ার্ডটা অবশ্যই অবজেক্ট সো আপনি যখন এখন ভয়েসটা করবেন ভয়েসটা করতে গেলে এই ওয়ান্ট ভার্বের ভয়েস করবেন এটা ভার্বের কোন ফর্ম প্রেজেন্ট ফর্ম তাহলে কি আসবে am is are তাই তো তারপরে ওয়ান্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি ওয়ান্টেড তারপরে কি বসাবেন বাই তারপরে কি বসাবেন সাবজেক্ট এই তো বসাই দিলেন আপনি তাহলে আপনার অবজেক্ট এই অবজেক্টের সাবজেক্ট অবজেক্ট পসেসিভ তিনটা রূপে একই ঠিক আছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ তার মানে আপনি কিন্তু বাক্য হয়ে গেল এটা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আসে ঠিক আছে এখন যদি আমার বাক্যটা এমন হইতো ধরেন যদি আমার বাক্যটা এরকম হতো whom do you want whom do you want অর্থ কি অর্থ হলো তুমি কাকে চাও whom শব্দের অর্থ কিন্তু কাকে whom do you want তুমি কাকে চাও এটাও কিন্তু বাক্যটা এরকম you want whom অর্থ কি তুমি কাকে চাও তো আমি যখন ভয়েসটা করব এখানে একই ভাবে আসবে কিন্তু is wanted by you এই যে আমি বসালাম এটা তারপরে কি whom যদি এই পাশে আসে সাবজেক্ট হিসাবে তখন কি হবে who তার মানে who is wanted by you এটা ছিল অবজেক্ট সাবজেক্ট হিসাবে আছে এটা who হয়ে গেছে একেবারে স্বাভাবিক কিন্তু তার মানে এখন আসে আর একটু এর মধ্যে আমরা আসি খেয়াল করেন আমরা কিন্তু দেখতেছি ট্রানজিটিভ ভার্বের অবজেক্টটাই কিন্তু আমরা দেখতেছি ওই অবজেক্ট আছে ট্রানজিটিভ ভার্বের যখনই অবজেক্ট আছে ঠিক তখনই কিন্তু ওই ট্রানজিটিভ ভার্বটার আমাদের ভয়েস হচ্ছে আদারওয়াইজ নট সাপোজ মনে করেন I know where he is মনে করেন এটা বাক্য লিখছি I know where he is আমি জানি সে কোথায় ঠিক আছে তার মানে এটা কিন্তু একটা কি লেখা হয়েছে I know আমি জানি কি জানি where he is এটা কিন্তু আমার অবজেক্ট রাইট এটা আমার অবজেক্ট তো আমি ভয়েস করব কার ইজ ওনার হ্যাঁ আছে তার মানে আমি জানি কি জানি সে কোথায়
আমি জানি কি জানি সে কথা তো ভয়েসটাতে করব আমি ওনার নো ভার্বের নোটা ভার্বের কোন ফর্ম প্রেজেন্ট ফর্ম তাহলে আমি জানি মধ্য থেকে আসবে ইজ আচ্ছা তারপরে নো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি নট তারপরে কি আসবে টু টুর পরে আমার ইজি সাবজেক্টে কি হয়ে যাবে মি এখন এইটুক তো ব্রাদার আমার অবজেক্ট তাই না এখন মাথায় রাখবেন কোন ডব্লিউএস অথবা কোন ক্লোজ যদি কখনো আমাদের অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে যায় কোন ক্লোজ যদি কখনো সাবজেক্ট হয় ওটা অলওয়েজ সিঙ্গুলার সাবজেক্ট ঠিক আছে তাহলে আপনি হাসেন তাহলে এটা তো আমার কি এখন সাবজেক্ট আপনি নিয়ে আসেন where he is আন্ডারস্ট্যান্ড দুইটা ইজ এক জায়গায় দেখছেন I know where he is কিছু করার নাই তো এটা তো আপনার সাবজেক্ট অবজেক্ট এই অবজেক্টে নিয়ে বসাই দিয়েছেন আর এইটুক তো আপনার ভয়েস বসাই দিয়েছেন এটা তো অবজেক্ট বসাইছে ঠিক আছে তাহলে অর্থটা কি হলো where he is known to me সে কোথায় এটা আমার জানা এইভাবে কিন্তু অ্যানসারটা চলে আসতেছে তাই ভয়েসকে আমরা যত জটিল ভাবি ভয়েসটা কিন্তু একদম জটিল না ভয়েসের মেন কথাটাই হলো যখনই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তার মেন কথাটাই হলো ট্রানজিটিভ ভার্বের ভয়েস হবে কোন ভার্বের ভয়েসটা হবে ট্রানজিটিভ ভার্বের ভয়েস হবে এখন ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট যদি এক বস্তায় গাপ থাকে তাতে কিন্তু আপনার ঠিক চলে যায় না যা আছে তাই বলবে যেমন অনেক সময় আমরা এই সমস্ত জায়গায় একটু ঝামেলায় পড়ি ধরেন আই গ্ল্যাডলি accepted his letter আমি আনন্দ চিত্তে তার চিঠিটা গ্রহণ করলাম আচ্ছা এখন আপনি চিন্তা করতেছেন গ্ল্যাডলি আমি কি করব ওটা কিচ্ছু করতে লাগবে না ওটা কানে আছে প্রিন্সিপাল ভার্বের আগে আছে অনেক থাকবো এই যে দেখেন আপনার ভয়েস কি এটা ভার্বের কোন ফর্ম পাস্ট ফর্ম এটা তো অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম তো পাস্ট ফর্ম হলে কোনটা বসবো ওয়াজ বা ওয়ার এই যে বসাইলেন আপনি ওয়াজ এরপরে ভার্বের কোন ফর্ম বসাবেন আপনি পাস্ট পার্টিসিপল ফর্ম এই যে অ্যাকসেপ্টেড বসাই দিয়েছে জায়গা লাগলাম কিসের জন্য কারণ কি এটা আসলে কোন জায়গা মেইন ভার্বের আগে তো এটা আপনি মেইন ভার্বের আগে বসাই দেন প্লেনলি যেখানে আসলে সেখানেই বসা কোন জায়গায় কিন্তু না মানে আসলে কোন অ্যাকসেপ্টেড এর আগে এখনো বসে কোন জায়গায় অ্যাকসেপ্টেড এর আগে জানা লাগে আপনার ঠিক আছে আর ভয়েস যেমন তেমনই থাকবে তার মানে হিজ লেটার আগে আসবো হিজ লেটার আচ্ছা মি বাই মি কোন জায়গায় যাবো পরে যাবো তাই না তার মানে এই যে আমি গ্ল্যাডলি এটাকে আমি লাস্টে নিয়ে বসামু না ফার্স্টে নিয়ে বসামু না মাঝখানে বসামু আউলে যাই আমরা বাই একবার যেখানে আছে সেখানে বলবো যেমন মনে করেন এইভাবে লিখতেছেন যে হি offered me সে আমাকে প্রস্তাব দিল টুগো দেয়া সে আমাকে প্রস্তাব দিল সেখানে যাওয়ার আপনি কিন্তু ভালোই বুঝতেছেন যে এটা হলো অবজেক্ট আর এটা হলো ট্রানজিটিভ ভার্ব একটু তো অবজেক্ট না এটুকু হলো সে আমাকে প্রস্তাব দিল কিসের জন্য প্রস্তাব দিল সেখানে যেতে কেন প্রস্তাব দিল সেখানে যাওয়ার জন্য প্রস্তাব দিল ঠিক আছে এটুকু তো আমার ভয়েস হবে না তো ওটুকু আমি মাতামাতি করবো না তাহলে আমার ভয়েসটা কি offered তার মানে কি হবে was offered তারপরে কি by him আচ্ছা তারপরে I was offered by him to go there এখন আপনি চিন্তা করেন ব্যাপারটা হলো to go there আর by him এ দুটোই ভার্বের ফ্রেজ ঠিক আছে যেটা আপনার অর্থগতভাবে বেশি মিলে সেটা আগে দিবেন I was offered to go there যদি আমি এইভাবে বলতাম যে সেখানে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তার দ্বারা অথবা যদি বলি সেখানে যদি আমি তার দ্বারা পরে বলি বা আগে বলি যখনই বলি যেভাবে আমার অর্থ ম্যাচ করে যেমন আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আমাকে প্রস্তাব দিয়েছিল দেখেন সেখানে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল সেখানে যাওয়ার জন্য তার দ্বারা আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল এখন যদি আপনি তার দ্বারা পরে বসান বাইরে অর্থটা কি দাঁড়ায় এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ ওটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি দাঁড়াইতেছে দেখেন আমাকে তার দ্বারা সেখানে যাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তো একটু অর্থ লাগে ঠিক আছে তাই অর্থগত ভাবে যেটা আপনার কাছে বেশি ভালো লাগে সেটাই দিয়ে দেবেন কিন্তু কারেক্ট দুইটাই মিলে যাইতেছে কারেক্ট দুইটাই তো এই জন্যই আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা একেবারেই সহজ এটা কোনো টেন্স লাগে না ঠিক আছে সব টেন্স একই টেন্স সব নিয়ম একই নিয়ম যে কোনো ধরনের ভয়েস এখন
অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যে কোনো প্রশ্ন, যে কোনো। বুঝতে পারছি, এখন চাচ্ছিলাম যে বই থেকে প্র্যাকটিস করে পরে যদি না পারি তাহলে আপনাকে আজ করি, কারণ এখানে তো ওই যে আপনি অনেকগুলো নিয়ম, আমি আসলে ওই নিয়ম শুধুমাত্র মুখস্থ করেছিলাম যে কোয়াসিভ প্যাসিভ, তারপরে রিফ্লেক্সিভ প্যাসিভ, আপনি যেটা পড়ালেন আমাদের ওপেন দ্য ডোর, অর্থাৎ ইম্পারেটিভ প্যাসিভ, এই জন্য আর কি ধরেন একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার পরে মার্ক করে যেগুলো না সেইগুলো নিয়ে পরে আর কি জানাবেন আপনাকে আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে আমি আপনাদের যেটা শেখালাম সেটা হলো আপনার অ্যাক্টিভ টু প্যাসিভ, ঠিক আছে, মানে অ্যাক্টিভ থেকে কিভাবে আপনি প্যাসিভ করবেন। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো হলো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে সেরে ওটা মনে করেন যে আমি দুইটা একত্রিত করে যে প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিভাবে এই ভয়েসগুলো ব্যবহার করি। প্র্যাকটিক্যাল লাইফে এই বাই টু এসবের কিন্তু ধারে না। প্র্যাকটিক্যাল লাইফে অর্থাৎ আমাদের রিটেন ইংরেজির মধ্যে কোশ্চেন পেপারের মধ্যে ভয়েসগুলো কিভাবে ব্যবহার করে। যেমন ধরেন আপনার নেলসন ম্যান্ডেলার গল্পের মধ্যে লিখছে imprisoned, এভাবে কিন্তু লেখা আছে প্রথমে একটা লাইনের শুরুতে, imprisoned for nearly 3 decades, নেলসন ম্যান্ডেলা became freed, এইভাবে লেখা আছে। তার মানে এখন লক্ষ্য করেন imprisoned ঠাস করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখছে, কেমনে সহজ পাই। হ্যাঁ, তার মানে এটা বিষয়টা কি, আসলে এটা কিন্তু অ্যাক্টিভ প্যাসিভের খেলা, আর কিছুই না। অ্যাক্টিভ প্যাসিভের মূল খেলাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার বাক্য অনেক স্ট্রং হবে। যাই হোক, কেমন লাগলো আপনাকে আমার ভয়েস আজকে? অনেক ভালো লাগছে স্যার, ভালো লাগছে স্যার, অনেক ভালো লাগছে স্যার, আলহামদুলিল্লাহ। তো বুঝতে পারছি আমি ভালো একবার আপনার গোটা গ্রামের সবগুলো ব্যাক করে দিলাম। তো যাই হোক, আমি নেক্সট ক্লাস বলতে আজকে কি বার? বুধবার। নেক্সট ক্লাস বলতে আমি কালকেও ক্লাস নেব আপনাদের 7:30টার সময়। এসআইটা কমপ্লিট করে স্যার, কমপ্লিট করতেছে। আজকে